আজকের কেমিস্ট্রি লেকচারের আজকের প্রথম লেকচার, আজকের প্রথম ক্লাস। আজকের ক্লাসে যেটা পাঠ্য সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে, রাসায়নিক বন্ধন বা যাকে বলা হয় কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, এখন কেমিক্যাল বন্ডিং জানতে গেলে আগে জানতে হবে যে বন্ডিং কাকে বলে। বন্ডিং মানে কি? যেটাকে বলা হয় বন্ধন, যেটা সমস্ত জায়গায় হয়, যেটা হচ্ছে মানুষদের মধ্যেও বন্ধন থাকে, পশু পাখিদের মধ্যেও বন্ধন থাকে, এবং সেটা কি অণু পরমাণু সবার মধ্যে একটা বন্ধন থাকে। এবারে আমাদের জানতে হবে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন, অর্থাৎ রসায়নে কিরকম বন্ধন দেখা যায়। রসায়নে বন্ধন দেখা যায়, এটাকে বলা হয়েছে যে যে আকর্ষণ বলের প্রভাবে অণু বা পরমাণু পরমাণু পরমাণুর সাথে, অণু অণুর সাথে, এরা পরস্পরের সাথে আকর্ষিত হয়ে একটা বন্ধন তৈরি করে বা একটা বন্ড তৈরি করে, তাকে বলা হয় কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, এবারে কেমিক্যাল বন্ডিং কতভাবে হয় সেটাকে জানতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ বা টাইপস অফ কেমিক্যাল বন্ডিং। দেখো, বাংলা ইংলিশ করে বোঝাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টাইপস অফ কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। ঠিক আছে, তো এটা দুভাগে হয়। আমি সংজ্ঞাতে এক্ষুনি বলেছি, যেটা কি দুটো পরমাণুর মধ্যে হতে পারে, বা দুটো অ্যাটমের মধ্যে হতে পারে, বা দুটো অণুর মধ্যে হতে পারে। তাহলে কিভাবে হয়? ইন্টার অ্যাটমিক বা পরমাণুর মধ্যে, আর কি ইন্টার মলিকিউলার বা অণুর মধ্যে। এগুলো এগুলো জাস্ট জানার জন্য প্রথমে বলে দিচ্ছি, এগুলো জাস্ট একটা ব্রিফ আইডিয়া কেমিক্যাল বন্ডিংয়ের বা রাসায়নিক বন্ধনের, এটাকে ভালো করে শিখতে হবে। আচ্ছা, তাহলে ইন্টার অ্যাটমিক বা পরমাণুর মধ্যে হচ্ছে, আর কি হচ্ছে ইন্টার মলিকিউলার বা অণুর মধ্যে হচ্ছে। এখানে ইন্টার অ্যাটমিক বা পরমাণুর মধ্যে যে বন্ধনগুলো হয় রাসায়নিক বন্ধন, তার কিছু কিছু প্রকারভেদ আছে বা কিছু কিছু টাইপ আছে। যেমন এক নম্বর আমাকে জানতে হবে কি আয়নিক বন্ডিং বা তড়িৎ যোজী বন্ধন। আয়নিক বন্ডিং বা তড়িৎ যোজী বন্ধন। নেক্সট কি কোভ্যালেন্ট বন্ডিং বা যেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, আরও হয়। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট বন্ডিং বা অসমযোজী বন্ধন। 4 নম্বর বলা হচ্ছে মেটালিক বন্ডিং বা ধাতব বন্ধন। মেটালিক বন্ডিং বা ধাতব বন্ধন। আচ্ছা, এবার নেক্সট কিসে আসছে? বলছে ইন্টার মলিকিউলার, যেগুলো কি যেগুলো হচ্ছে অণুর মধ্যে হচ্ছে। যেমন এর মধ্যে কিছু কিছু আছে, যেমন এগুলো সব জানবো পরে পরে, ডিটেলসের পরে পরে, সবগুলো ডিটেলসে পরে পরে পড়া হবে। এখন জাস্ট একটা ব্রিফ আইডিয়া। এখানেও আসছে কি একটা ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, বা বাংলায় লিখতে গেলে কি বলা হয় ভ্যান্ডার ওয়ালের আকর্ষণ বল। ঠিক আছে, 2 নম্বর কি আসছে হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এবার এই হাইড্রোজেন বন্ডিং যেটা আছে, একে আবার দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? যেমন একটাকে বলা হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড, আমি সংক্ষেপে এইচবি লিখলাম। আর একটা যেটা এখানে লেখার জায়গা নেই, আমি তো নিচে লিখছি। এটা কি বলা হচ্ছে ইন্ট্রা মলিকিউলার
হাইড্রোজেন। আচ্ছা, ইন্টার মানে কি জানতে হবে? ইন্টার মানে কি? দুটো আলাদা আলাদা অণুর মধ্যে। ইন্টার মানে আলাদা, যেমন কি হয় ইন্টার কলেজ ফেস্টিভ্যাল, ইন্টার কলেজ কম্পিটিশন, মানে কি একটা কলেজের সাথে অন্য একটা কলেজের কম্পিটিশন। তাহলে এটা মানে ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর ইন্ট্রা মানে কি? মধ্যে, কলেজের মধ্যে ফাংশন, যেখানে কলেজের স্টুডেন্টরাই পার্টিসিপেট করতে পারবে, সেটাকে বলা হয় ইন্ট্রা, তাই তো? তাহলে এটাকে বলা হয় অন্ত আণবিক। ঠিক আছে, তাহলে আন্ত আণবিক হলো আর অন্ত আণবিক হলো, এগুলো মোটামুটি যে রাসায়নিক বন্ধনকে কত ভাগে ভাগ করা যাচ্ছে সেগুলো একটা ব্রিফ আইডিয়া। তাহলে কি কি এলো আমার? প্রথমত এলো আমার পরমাণু মধ্যে ব্যাপারে রাসায়নিক বন্ধন, যেটা বলা হয় ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং। আর একটা কি হতে পারে? অণুর মধ্যে, যেটা বলা হয় ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ডিং। তাহলে ইন্টার অ্যাটমিককে 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে 4 প্রকারের দেখা যায়। একটা কি? আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং আর মেটালিক বন্ডিং, বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আর যেটা অণুর মধ্যে হয় সেটাকে আমার তার দুটো ভাগ আছে। একটা কি? ভ্যান ডার ওয়ালস, মানে এখনো অব্দি জানা গেছে যেটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। আর একটা কি? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা কি? অন্ত আণবিক বা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর এটা কি? ইন্ট্রা মলিকুলার বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? আচ্ছা, এবারে এত তো কথা বলা হলো, প্রকারভেদ জানা হলো। এবারে আসল যে কথাটা সাধারণ বুদ্ধিতে কি বলে, যে কেমিক্যাল বন্ডিং হওয়ার কারণ কি? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড কেমিক্যাল বন্ডিং? ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা জানতে হবে যে রাসায়নিক বন্ধনের কারণ বা কজ অফ কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন কি কারণে হবে? কি দরকার দুটো পরমাণুর একে অপরের সাথে আকর্ষণ করার? কি দরকার দুটো অণুর একে অপরের মধ্যে আকর্ষণ করার? যেটা বলা হয়েছে যে এটা ফান্ডামেন্টাল ব্যাপার আছে, যে প্রথম নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সেটা কি বলেছে, যে টু অ্যাচিভ অক্টেট, বা আমরা কি জানি, আমরা এটা পড়েছি ক্লাস 9-10 এসব পড়া আছে, কি? যে অষ্টক পূর্তি যেটাকে বলে। ঠিক আছে, অষ্টক পূর্তি বা বাইরের কক্ষে 8টা ইলেকট্রন ভর্তি করা। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে টু অ্যাচিভ অক্টেট বা অষ্টক পূর্তি। জিনিসটা কি? ধরো আমার বলা আছে সোডিয়াম, ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 1। তাহলে এর বাইরে একটা ইলেকট্রন আছে, তাহলে আমাকে কি করতে হবে, যে এ যদি ধরো আমি ক্লোরিনের সাথে বন্ধন করছি, ক্লোরিন যার বাইরে কতগুলো, তার কত পরমাণু ক্রমাঙ্ক 17, এর হচ্ছে কত? 11। তাহলে এ কি? ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, তাই তো? এবার দেখো সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন করতে হয় তাহলে 7টা ইলেকট্রন নিতে হবে। বা সোডিয়াম যদি একটু বুদ্ধি কাটায়, এ যদি বলে না বাবা আমি যদি একটা ইলেকট্রন এখান থেকে আমি বের করে দিই, তাহলে আমার বাইরে এখন বাইরের কক্ষপথ হচ্ছে এটা, আমি যদি KLM নাম দিয়ে দিই, তাহলে এখন আমার বাইরের কক্ষপথ কি হচ্ছে? L। তাহলে L আমার 8টা আছে, মানে অষ্টক পূর্তি আমার হয়ে গেল। অপরপক্ষে ক্লোরিন যদি একইভাবে ভাবতো যে আমি ইলেকট্রন কি করব, 7টা ইলেকট্রন ছেড়ে দেবো, কি দরকার? 7 ইলেকট্রন ছাড়া অনেক কষ্টের ব্যাপার, তার থেকে তুমি একটা ইলেকট্রন নিয়ে নাও না, নিলে এ কি হয়ে যাবে? 2, 8, 8। তাহলে বাইরের কক্ষে কি হলো? বাইরে যে M কক্ষপথটা আছে তাতে কি হলো? 8টা ইলেকট্রন চলে এলো, তাহলে এরও হয়ে গেল অষ্টক পূর্তি। তাহলে এরা দুজন মিলে হয়ে গেল NaCl হলো। তাহলে কি বাইরের কক্ষের 8টা ইলেকট্রন রাখার জন্য বা টু অ্যাচিভ অক্টেট বা অষ্টক পূর্তি করার জন্য কি হয়, এরা রাসায়নিক বন্ধন করে। ঠিক আছে, আচ্ছা, যেটা 2 নম্বর পয়েন্ট, এটা খুবই একটা ভালো পয়েন্ট। সেটা কি হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি বলছে? টু
লোয়ার এনার্জি। মানে ধরো আমার শক্তি আছে, আমার রাগ আছে, আমি প্রচুর রেগে আছি, আমি রেগে থাকলে কি বলা হয়, আমার মাথা গরম হয়ে গেছে, মানে আমার এনার্জি খুব বেড়ে গেছে, তাহলে তখন কি আমি স্টেবল বা তখন কি আমি সুস্থির না? সুস্থির না, তখন অনেক কাজকর্ম করে ফেলছি রাগের বসে। কিন্তু আমি কখন সুস্থির হব? যখন আমার রাগ কমে যাবে, তার মানে আমি এনার্জিটাকে রিলিজ করে দেবো, তাই তো? তাহলে এনার্জি যখন আমি রিলিজ করব, রাগের বসে কোনোদিন কোনো সিদ্ধান্ত ঠিক নেওয়া যায় না। তার মানে রাগের বসে আমরা খুব অস্থির থাকি। যখন আমরা রাগটা ত্যাগ করে দিই, তখন আমরা জীবনে আস্তে আস্তে সঠিক সিদ্ধান্ত নিতে আরম্ভ করি। এই জন্য তুমি এরা যারা অ্যাটম বা মলিকিউল, এরা রাসায়নিক বন্ধন ওই কারণেই করে, কারণ কি এরা এদের যে এনার্জিটা আছে সেটাকে রিলিজ করে দেয়, করে সব থেকে কম যে এনার্জিটা আসতে পারে সেই এনার্জিতে চলে আসে, টু লোয়ার দেয়ার এনার্জিজ। ঠিক আছে, এই জন্য এরা করে। আচ্ছা, এখানে এটাকে বুঝতে গেলে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা জাস্ট দেখে রাখো, এটা জাস্ট নর্মাল জিনিস, একটা গ্রাফ, একটা পোটেনশিয়াল কার্ভ। ঠিক আছে, এটা বলে পোটেনশিয়াল কার্ভ, যেখানে এদিকে থাকে গ্রাফের ওয়াই অ্যাক্সিসে থাকে কি পোটেনশিয়াল এনার্জি, মানে স্থির শক্তি যেটাকে বলা হয়, আর এদিকে থাকে আর, আর ফর ডিস্টেন্স বা দূরত্ব। কার দূরত্ব সেটা বলছে। এই গ্রাফটাতে বলছে, গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, অলমোস্ট এরকম। দেখো এই যে গ্রাফটা এইদিকে চলে যাচ্ছে, এটা কিন্তু এর সাথে মিশছে না, এক্স অক্ষের সাথে এই লাইনটা কিন্তু মিশছে না। মিশবে কোথায়? মিশবে যখন আর ইনফিনিটি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, তখন মিশবে। আর একটা জায়গা দেখো, দেখো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থির শক্তি। তাহলে দেখো এখান থেকে কি শক্তিটা আস্তে 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 কমছে, যত আর বাড়ছে। আর যখন এখানে ছিল, যদি আর এর মান এটা হয় তাহলে এনার্জি ছিল এই জায়গায়, যদি আর এর মান এটা হয় তখন এনার্জি ছিল এই জায়গায়। এখন আর এর মান এটা, এনার্জি হচ্ছে এটা, এখন আর এর মান এটা, এনার্জি কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এমন একটা আর এর মান আসবে যেখানে এনার্জি একদম কম হবে, যেটাকে আমি এখানে আমি ডট ডট করে দিচ্ছি এটাকে। ঠিক এই যে পোটেনশিয়াল এনার্জির মানটা, ঠিক এইটা, এই জায়গাটা, এই যে পোটেনশিয়াল এনার্জিটা, তার জন্য আর দেখো এইটা, অর্থাৎ আর যখন এই জায়গায়, তখন এনার্জি কমে এসেছে এই জায়গা, সর্বনিম্ন এটা পোটেনশিয়াল এনার্জি। এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় আর জিরো। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যদি আমি অ্যাটমিক ভঙ্গিতে দেখি, বা এটাকে যদি আমি পরমাণুর দৃষ্টিভঙ্গিতে দেখি, বলেছে ধরো দুটো অ্যাটম আছে, দুটো পরমাণু আছে, তারা কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে, আকর্ষণ হচ্ছে, কাছাকাছি আসছে। ঠিক আছে, আচ্ছা এই পরমাণুটা এখানে আছে, এর একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মানে কি? পজিটিভ চার্জ। বাইরে কারা আছে? নেগেটিভ চার্জ, ইলেকট্রন। আরও একটা অ্যাটম আছে বা পরমাণু আছে, তার সেন্ট্রালে কি আছে? নিউক্লিয়াস, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এরা কাছাকাছি আসছে। তুমি কি বলতে পারো এখন? বাইরে ইলেকট্রন আছে, এর বাইরে ইলেকট্রন আছে, কাছাকাছি এলে কি হবে? রিপালশন হবে বা বিকর্ষণ হবে। ঠিক আছে, আবার এই যে পজিটিভ চার্জ, এই যে নিউক্লিয়াসটা, এর সাথে এই ইলেকট্রনটা কি হবে? আকর্ষণ হবে। তাহলে দেখো এই নিউক্লিয়াসটার সাথে এই ইলেকট্রনের আকর্ষণ হচ্ছে, আবার এর ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের বিকর্ষণ হচ্ছে। তার মানে এরা একদম তো কাছাকাছি কলাপস হতে পারবে না, এরা এমন একটা জায়গায় চলে আসবে যে যেখান থেকে এদের এই যে আকর্ষণ বিকর্ষণের যে খেলাটা, এটা সব থেকে কম হবে, মিনিমাম। এটা একটা মিনিমাম জায়গা, ধরো ধরো এত দূরে আসতে পেরেছে, দুটো নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব এখন এতটা, ধরো তারা সব থেকে কাছাকাছি এত দূরে আসতে পারে। এর থেকে যদি কাছে আসে তাহলে কি এবার এরা বিকর্ষণ করতে আরম্ভ করবে, আর এর থেকে আর কাছে জন্য আসা যাবে না। এই যে মিনিমাম ডিস্টেন্সটা, মানে আকর্ষণ বিকর্ষণ সব মিলিয়ে যে ওরা যতটুকু কাছাকাছি আসতে পেরেছে, সেই যে মিনিমাম ডিস্টেন্সটা, সেটাকে কি বলা হয়? বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। তাহলে এইটুকু যে জায়গাটা, সেখানে এই যে যে বন্ধন দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে, ছবিতে হচ্ছে এই জায়গাটা, এই যে এইটুকু, যেখানে যে দূরত্বে পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি একদম মিনিমাম হয়ে গেছে, একদম কম হয়ে গেছে, সেটাকে কি বলা হয়? বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। আমি আবার একবার বুঝিয়ে দিই ব্রিফলি। দেখো ছবিটা লক্ষ্য করো,
ধরো আমার পরমাণু অনেক দূরে আছে, আর টেন্স টু ইনফিনিটি, মানে অনেক দূরে আছে তারা, কাছাকাছি আসছে কাছাকাছি আসছে, মানে আর দেখো আমি এখান থেকে কমাচ্ছি, কাছাকাছি আসছে, কমালে কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কমছে 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 কমছে, কাছাকাছি আসছে কাছাকাছি আসছে, এই যে একটা মিনিমাম জায়গা, এখানে পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। এবার তুমি যদি আরো কাছাকাছি নিয়ে আসো তখন দেখো আস্তে আস্তে বাড়ছে, বাড়তে দেওয়া যাবে না, যে মিনিমাম জায়গায় মানে যতটা কমানো যায় পোটেনশিয়াল এনার্জি, ধরো এইখানে একদম মিনিমাম, তাহলে এই যে ডিস্টেন্সটা সেটাকে কি বলবো, সেটাকে বলবো তার বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এখানে যে এক্ষুনি যে পড়ালাম, যে প্রথমে আমরা কি জানবো, আমরা প্রথমে জানবো যে আমরা পরমাণুর মধ্যে যেটা ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং সেটাকে নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, যেটা ইন্টার অ্যাটমিক, এটা পরে আসছে, এটা আগে হবে। আচ্ছা, এর মধ্যে প্রথমে কি আছে, আয়নিক বন্ডিং বা তড়িৎ বন্ধন, সেটাকে একটু শিখতে হবে, সেটা একটু শিখে নিই। তাহলে আমরা এখন শিখছি। আচ্ছা, যা পড়াবো খাতায় নোট করো, আর যেগুলো আমি মুখে বলছি যেগুলো যদি কিছু ইম্পর্টেন্ট হয় ভিডিও রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড করে সেগুলোকে খাতায় নোট করতে থাকো। ঠিক আছে, আমি তো নোট দিচ্ছি না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা খাতায় নোট করতে থাকো। আচ্ছা, এটাকে কি বলবো, প্রথম আমি যেটা আসছি সেটা হচ্ছে তড়িৎ যোজী বন্ধন বা আয়নিক বন্ডিং। ঠিক আছে, তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ডিং। আচ্ছা, এটা এবার কি, দেখো এটা হয় জেনারেলি ধাতু প্লাস অধাতু, মানে ধাতু আর অধাতুর মধ্যে, ধাতু মিন্স মেটাল, এটা নন মেটাল, মেটাল এবং নন মেটালের মধ্যেই বন্ডিংটা হয়। কি হয়, মেটাল ইলেকট্রন ছেড়ে দেয়, ওই ইলেকট্রনটা গ্রহণ করে নন মেটাল, মেটাল রিলিজেস ইলেকট্রন অ্যান্ড নন মেটাল অ্যাকসেপ্টস ইট। ঠিক আছে। আচ্ছা, এবারে ধরো আমি ধরলাম যে, আচ্ছা কেন ছাড়ে, আগেই বলেছি কি করার জন্য ছাড়ে, নিজের বাইরের কক্ষে অষ্টক পূর্তির জন্য ছাড়ে, আর কি তাদের এনার্জি বা শক্তিটাকে কমানোর জন্য। ধরো পটাশিয়াম ধরলাম, পটাশিয়াম, আর আমি এখানে ধরলাম ধরো একটা অধাতু ধরি ক্লোরিন, এটা মেটাল এটা নন মেটাল। ক্লিয়ার? এবারে এর আমি পারমাণবিক ক্রমাঙ্ক 19, এর 17, অ্যাটমিক নাম্বার 19, এর অ্যাটমিক নাম্বার 17। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে, 2 8 8 1 আর 2 10 18 19। এর কি হবে 2 8 7। এবার দেখো কি করবে, এর বাইরে যদি অষ্টক পূর্তি করতে হয় কি করতে হবে, দেখো এর 7টা ইলেকট্রন গ্রহণ করা এর পক্ষে সম্ভব না, ধাতু কি করে সবসময় ইলেকট্রন ছাড়ে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ধাতু ইলেকট্রন ছাড়ে, তার মানে কি তার বাইরে কম ইলেকট্রন আছে, তার ছাড়তে সুবিধা হবে। তো এ কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিলে এর এখন কন্ডিশন কি, যদি একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি এর ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তার মানে এটা হয়ে গেল এখন কে প্লাস বা পটাশিয়াম ক্যাটায়ন, যার ইলেকট্রন বিন্যাস এখন কি 2 8 8, তাহলে এর অষ্টক পূর্তি হয়ে গেছে। এবার ক্লোরিনকে দেখি, ক্লোরিন কি করলো, বাবা তুই যে ইলেকট্রনটা ছেড়েছিস সেটা আমি নিয়ে নিই, কারণ আমার 7টা আছে, আমি যদি একটা ইলেকট্রন পেয়ে যাই তাহলে আমার অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে ক্লোরিন কি করলো, অধাতু কি করে সবসময়, তাহলে অধাতু হচ্ছে সবসময় ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এ যদি একটা ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে ইলেকট্রন বেড়ে গেল, এর একটা ইলেকট্রন বেড়েছে, তার মানে একটা মাইনাস, ক্লোরিন অ্যানায়ন। তাহলে কি হলো এখন 2 8 8 হলো। আচ্ছা, এটা জানতে হবে কি এরা সবসময় কিন্তু গ্যাসীয় স্টেটে আছে, এই জিনিসটা গ্যাসীয় স্টেটে হওয়া সম্ভব, কারণ যদি তুমি একটা যদি সলিড স্টেটে থাকি, ধরো সলিড স্টেট কঠিন অবস্থায় আছে, সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করা খুব টাফ ব্যাপার, রাদার দেন কার যদি গ্যাসীয় স্টেটে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবারে দুজন কি হলো, এ হয়ে গেল কে প্লাস, এ গেল সিএল মাইনাস। এবারে দেখো প্লাস মাইনাস কি করে, একে অপরকে আকর্ষণ করে, এরা কি করবে এবার কে প্লাস অ্যান্ড সিএল মাইনাস দুজনের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। কি আকর্ষণ, স্থির তাড়িতিক
আকর্ষণ বল, বা ইংলিশে বলা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। বাংলায় লিখে রাখো স্থির তাড়িতিক আকর্ষণ বল। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক, তাহলে এ পজিটিভ হয়ে গেছে, এ নেগেটিভ হয়ে গেছে, প্লাস মাইনাস একে অপরকে অ্যাট্রাক্ট করে, তাই এরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবে, হয়ে কি তৈরি করবে? KCl সলিড বা কঠিন, পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই যে প্রসেসটা দেখালাম এটাকে বলা হয়, এটা হচ্ছে আয়নিক বন্ধন, বা আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠিত হচ্ছে। কি যৌগ গঠিত হলো? পটাশিয়াম ক্লোরাইড। বুঝতে পারলে? আচ্ছা, এবারে এই যে বন্ধনটা হলো, আর একটা কথা বলো দেখি, ধরো প্লাস একটা চার্জ আছে, মাইনাস একটা চার্জ আছে, আমি ধরি কে কাকে আকর্ষণ করছি? প্লাস মাইনাসকে আকর্ষণ করছে না মাইনাস প্লাসকে আকর্ষণ করছে? বলা যাবে? মাইনাস ও প্লাসকে আকর্ষণ করছে, প্লাস ও মাইনাসকে আকর্ষণ করছে, তার মানে কি কোনো এদের ডিরেকশন নেই। প্লাস ও মাইনাসকে যেদিক থেকে আকর্ষণ করতে পারে, সে এখানে থাকলে এখান থেকে আকর্ষণ করবে, এখানে থাকলে এখান থেকে আকর্ষণ করবে। মাইনাসও যদি এখানে থাকে এখান থেকে আকর্ষণ করবে, এখান থেকে আকর্ষণ করবে, তাতে এর কোনো ডিরেকশন নেই। তাই এই বন্ডটাকে বলা হয়, এই যে আয়নিক বন্ড বা তড়িৎযোজী বন্ধনকে বলা হয়, এটা হচ্ছে নন ডিরেকশনাল। কি বলা হবে? পয়েন্ট করে লিখে রাখো এগুলো, ঠিক আছে? নন ডিরেকশনাল, এতে কোনো ডিরেকশন নেই। আদারওয়াইজ যখন আমি পড়াবো সমযোজী বন্ধন, সেটা ডিরেকশন আছে তার একটা, সেটা পরে আসছে, আগে তড়িৎযোজী বন্ধনটা শেষ করি। এটা কি? এটাকে হচ্ছে নন ডিরেকশনাল, এদের কোনো ডিরেকশন নেই, যেখান সেখান থেকে আকর্ষণ করতে পারে, প্লাস মাইনাসকে আকর্ষণ করতে পারে, মাইনাস প্লাসকে আকর্ষণ করতে পারে, যেদিক থেকে পারে আকর্ষণ করতে পারে। তাই এই বন্ধনটা হচ্ছে নন ডিরেকশন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ঠিক আছে? নন ডিরেকশন। আচ্ছা, এবারে একটা কোশ্চেন যেটা অনেকেই প্রায়, মানে আমি জানি না, অনেকে টিচাররা পড়ায় না, বা এটা অনেকে মনে কোশ্চেন আসে, যেটা হচ্ছে ধরো এ তো প্লাস হয়ে গেল, এটা Cl মাইনাস হয়ে গেল, K প্লাস হলো, Cl মাইনাস হলো, তাহলে এরা আকর্ষণ করে KCl যে তৈরি করছে, এর পেছনে কারণটা কি? কেন KCl তৈরি হবে? কেন প্লাস মাইনাসে আকর্ষণ হয়ে গেলে KCl তৈরি হয়ে গেলে, মানে এই কারণটা কি? কারণটা হচ্ছে, আমি আগে দেখিয়েছি, এগুলো কি যদি আমাকে প্লাস করতে হয় বা মাইনাস করতে হয়, আয়ন তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? গ্যাসীয় স্টেটে করতে হবে এটাকে, সম্পূর্ণ গ্যাসীয় স্টেট। অপরপক্ষে দেখো, যখন এরা আকর্ষণ করে, গ্যাস মানে কি র্যান্ডম, সবসময় ঘোরাবে, মানে ছোটাছুটি করছে, তার এন্ট্রপি সবসময় হাই, সে আনস্টেবল এখনো অবধি। কিন্তু যখন এরা অ্যাট্রাক্ট হয়ে আয়নীয় বন্ধনের মাধ্যমে KCl তৈরি করলো, তখন এটা কি? এটা হচ্ছে সলিড, এটা কি? কঠিন হয়ে গেল। আর কঠিন মানে কি? মানে সে এনার্জি কতটা রিলিজ করলো, অনেকটা এনার্জি রিলিজ করে দিল, তার মানে কি? এটা সুস্থিত হয়ে গেল। ঠিক আছে? তাহলে আকর্ষণের মেন যে রিজনটা, সেটা কি? যে টু গেইন স্টেবিলিটি, টু গেইন এ স্টেবল স্ট্রাকচার, টু গেইন সলিড স্ট্রাকচার, দ্যাট ইজ KCl। এটা সলিড হয়ে গেছে, তাই এটা স্টেবিলিটি হয়েছে। তাহলে রাসায়নিক বন্ধনের কারণটা, আয়নীয় বন্ধনটা এই জন্যই হচ্ছে, যে টু গেইন স্টেবিলিটি। আর এই আকর্ষণটা কি করে হচ্ছে? স্থির তাড়িতিক আকর্ষণ বলটা দেখালাম, সেটা কি? নর্মাল কুলম্বিক ফোর্স পড়েছো আগে, F = ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়? আকর্ষণ বল F = K ইন্টু, যেটা বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক, K ইন্টু Q1 Q2/r², যেখানে আরটা কি? দুটো এই প্লাস আর মাইনাস যে চার্জটা তৈরি হলো, এর দুটোর মধ্যে ডিস্টেন্স কে আর বলা হচ্ছে। Q1টা ধরো এর চার্জ যদি Q1 হয়, এর চার্জ যদি Q2 হয়, ফর্মুলা যদি এর মধ্যে ডিস্টেন্স যদি r হয়, তাহলে ফর্মুলা এটা আসছে আকর্ষণ বল F = K ইন্টু Q1 Q2/r²। ঠিক আছে? তাহলে এই বলের দ্বারা আকর্ষিত হচ্ছে। আচ্ছা, এবারে এখানে সংজ্ঞা আছে, যারা বাংলা মিডিয়ামে আছো বা যারা ইংলিশ মিডিয়ামে আছো সবার জন্যই সংজ্ঞা তো এর আছেই। সংজ্ঞা কি? তোমাকে যদি বলে যে হোয়াট ইজ, আচ্ছা এখানে আরেকটা জিনিস শিখতে হবে, যেটাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎ যোজ্যতা, বা বলা হয় ইলেকট্রো ভ্যালেন্স। এটা বইতে খুব সুন্দর এক্সাম্পল, মানে সংজ্ঞা দেওয়া আছে। কি বলা আছে? বলছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি তড়িৎ ধনাত্মক পরমাণু তার, যেমন আমি তোমাকে এখান থেকে আমি জাস্ট সংজ্ঞাটা বলছি আর তোমাকে আমি এক্সপ্লেন করছি। ধরো NaCl 2 8
1 2 8 7। কি বলছে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8, যেটা কার ইলেকট্রন বিন্যাস? নিয়নের। ক্লোরিন যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 8, সেটা কার ইলেকট্রন বিন্যাস? আর্গন। তাহলে নিয়ন কি? নিষ্ক্রিয় গ্যাস। আর্গন নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এ কি করছে? ইলেকট্রনটা কেন ছাড়ছে? কারণ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। এই ইলেকট্রন কেন গ্রহণ করছে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি তড়িৎ ধনাত্মক পরমাণু তার বহিস্থ কক্ষের এক বা একাধিক, যতগুলো ইলেকট্রন আছে বাইরে, এক বা একাধিক ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক পরমাণুর বাইরের কক্ষে স্থানান্তরণের মাধ্যমে এ কি করছে? ইলেকট্রনটাকে দিয়ে দিচ্ছে। স্থানান্তরণের মাধ্যমে যে সুস্থিত ক্যাটায়ন, এবার দেখো যদি এটা ছেড়ে দিলে এটা কি হলো? Na প্লাস 2 8 ইলেকট্রন বিন্যাস সুস্থিত ক্যাটায়ন। সুস্থিত ক্যাটায়ন এবং সুস্থিত অ্যানায়ন তৈরি করছে এবং তারা কি করছে? পারস্পরিক তাড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। সেই যে প্রবণতা, সেই যে যৌগ গঠনের প্রবণতা বা টেন্ডেন্সিটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎ যোজ্যতা। ক্লিয়ার? আচ্ছা, এবারে তড়িৎ যোজ্যতা বলা, এবারে ডেফিনেশন আসতে পারে তড়িৎ যোজী বন্ধনের ডেফিনেশন। এটা একই রকম, মানে বইতে সব আছে, দেখতে পাবে যে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক পরমাণু ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাকে কি বলা হয়? তড়িৎ যোজী বন্ধন। সব বইতে উদাহরণ দেওয়া আছে, তোমরা বই খুলে দেখতে পাবে। ঠিক আছে, যেগুলো ফান্ডামেন্টাল জিনিস আমি সেগুলো পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে এই যে তড়িৎ যোজ্যতা, সেই জিনিসটা আচ্ছা প্রথমে এর আগে একটা শিখিয়ে দিই। তড়িৎ যোজ্যতা যখন কনসেপ্টে এসে গেছি তখন পুরোটা কমপ্লিট করে দিই। তোমার তড়িৎ যোজ্যতা কীভাবে দেখা যাচ্ছে আমি গ্রুপ ওয়াইজ দেখাচ্ছি। ঠিক আছে, পর্যায় সারণীতে ধরো পড়বে, এটা পরে পড়বে, তো আমি এখন একটু জানিয়ে দিচ্ছি কারণ তোমরা এখন পর্যায় সারণী আশা করি পড়োনি। যখন পড়বে তখন এগুলো বুঝতে পারবে। গ্রুপ 1 গ্রুপ 2তে পর্যায় সারণী যদি তোমরা খোলো দেখতে পাবে। যেমন গ্রুপ 1 আমি কিছু কিছু এলিমেন্ট বলে দিই। যেমন গ্রুপ 1 মধ্যে আছে ধরো লিথিয়াম, সোডিয়াম, ঠিক আছে, পটাশিয়াম। এদের তড়িৎ যোজ্যতা কত কত হতে পারে? বাইরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই তো তড়িৎ যোজ্যতা। এদের বাইরে কটা করে ইলেকট্রন আছে? লিথিয়ামেরও একটা ইলেকট্রন, সোডিয়ামেরও একটা, পটাশিয়ামের একটা, তাহলে তড়িৎ যোজ্যতা হচ্ছে 1। আমি এখানে ব্র্যাকেট লিখে রাখছি ইভি বা ইলেকট্রোভ্যালেন্সি। ঠিক আছে, যারা ইংলিশ মিডিয়াম তারা ইভিটা ইউজ করো, ইলেকট্রোভ্যালেন্সি। ওকে, গ্রুপ 2তে কারা কারা আসছে? এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2। গ্রুপ 2তে আসছে হচ্ছে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এদের বাইরে কটা ইলেকট্রন আছে? 2, তাহলে তড়িৎ যোজ্যতা হবে 2। আচ্ছা, গ্রুপ 3 থেকে আমি যাচ্ছি না, কারণ গ্রুপ 3 থেকে তোমার গ্রুপ 12 অবধি চলে যাচ্ছে তোমার ওগুলো হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। এটা কেন যাচ্ছি না গ্রুপ 3 থেকে গ্রুপ 12 অবধি? কারণ ব্যাপারটা হচ্ছে এদের অনেকগুলো তড়িৎ যোজ্যতা দেখা যায়, এদের কোনো ফিক্স নেই। যেমন তোমরা যদি দেখো যে ধরো লোহা, আয়রনে কতগুলো যোজ্যতা তোমরা জানো? 2, 2, 3। তাহলে তড়িৎ যোজ্যতা কোনো ফিক্স নেই, তাই আমি চার্টে ফেলতে পারবো না। ঠিক আছে, ধরো কপার যোজ্যতা কত জানো? 1, 2। দেখো তাহলে অনেক হতে পারে তড়িৎ যোজ্যতা, কোনো ফিক্স নেই, তাই আমি চার্টে ফেলতে পারছি না। ঠিক আছে, তাহলে এটাকে ইনক্লুড করো না। ঠিক আছে, আচ্ছা, এবার আমি ডাইরেক্ট জাম্প করছি গ্রুপ 13। গ্রুপ 13-এ কারা কারা আছে? আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদের বাইরে কতগুলো ইলেকট্রন আছে? এদের বাইরে আছে তোমার 3টি, তাহলে ইলেকট্রোভ্যালেন্সি হবে 3। ঠিক আছে, আচ্ছা, এবার মজার জায়গা হচ্ছে গ্রুপ 14। সেখানে কারা কারা আছে? সেখানে আছে তোমার কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। দেখো এদের বাইরে হচ্ছে ইলেকট্রন আছে 4টি, তাহলে এরা 4টি ইলেকট্রন দিতেও পারে, 4টি ইলেকট্রন নিতেও পারে। ঠিক আছে, তাও এদের এই জন্য ইলেকট্রোভ্যালেন্সি ধরা হয় না, এদের ইলেকট্রোভ্যালেন্সি ধরা হয় না, বা এরা এরকম যৌগ তৈরি করে না বেসিক্যালি। ঠিক আছে, তাহলে গ্রুপ 14টাকে ছেড়ে দাও। এবার আসছে গ্রুপ 15-এ। গ্রুপ 15-এ তুমি পাচ্ছ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। দেখো এদের বাইরে আবার ইলেকট্রন কটা আছে? 5টা আছে। এবার তুমি একটা কমন সেন্স লাগাও, 5টা ইলেকট্রন ছাড়া সোজা হবে না অষ্টক পূর্তির জন্য 3টি ইলেকট্রন নেওয়া সোজা হবে?
3টে ইলেকট্রন নিলে হবে বাইরে হবে 8টা, ওদিকে আবার 5টা ইলেকট্রন ছাড়তে হবে, ছাড়া কোনো দরকার নেই, 3টে ইলেকট্রন নিয়ে নেবো। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, যতগুলো ইলেকট্রন এরা বাইরে থেকে নিচ্ছে সেটাই তার ইলেকট্রোভ্যালেন্সি। তাহলে 3টে ইলেকট্রন নিলে এর অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, তাহলে এর ইলেকট্রোভ্যালেন্সি 3। 16 আছে অক্সিজেন, সালফার, এদের ইলেকট্রোভ্যালেন্সি 2, কারণ এদের বাইরে 6টা ইলেকট্রন আছে, তাহলে 6টা ছাড়ার থেকে 2টো নেওয়া সুবিধা। 17 কে কে আছে, সেখানে সমস্ত হ্যালোজেন, তুমি ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের বাইরে কটা 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টা ছাড়া অসুবিধা, তাহলে একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাই এদের ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎচুরিতা হচ্ছে 1। এটা চার্ট করে নাও, ঠিক আছে? ঠিক আছে ক্লাস, আজকের এতটা অবধি। পড়ো, নেক্সট লেকচারে আমি এই আয়নীয় বন্ধন সম্পর্কে আরও অনেক তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।